প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, করোনা ভাইরাসের এই দুর্যোগকালীন সময়ে যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, ঠিক সেই সময়ে অনলাইন ভিত্তিক এই ক্লাসে তোমাদের জন্য হাজির হয়েছি। আমি রওশনা বেগম কিয়া, সহকারী শিক্ষিকা, সরকারি পিএম বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী। আমি তোমাদের পাঠ নিব রসায়ন বিষয়ে। অনলাইন ভিত্তিক এই ক্লাসে তোমাদের সকলকে জানাচ্ছি সুস্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে ক্লাসের বিষয় ছিল তোমাদের অধ্যায় 11 এবং আমাদের সেই অধ্যায়টি ছিল খনিজ সম্পদ জীবাশ্ম। সেই পাঠ নিয়েই সামনে এগোবো। সেই ক্লাসে দুটো হোমওয়ার্ক দেওয়া ছিল। এই হোমওয়ার্ক দুটো তোমাদের বোর্ডে করে দিয়েছি। তোমাদের 1 নম্বর হোমওয়ার্ক ছিল প্রোপিন এবং বিউটাইনের সংকেত লেখা। দেখো বন্ধুরা, আমি লিখেছি প্রোপিন 3 কার্বন বিশিষ্ট এবং প্রোপিন মানে অ্যালকিন, অর্থাৎ এখানে যে দুটি কার্বনের মধ্যে দ্বিবন্ধন থাকবে। দেখো, দুটি কার্বনের মধ্যে এখানে দ্বিবন্ধন রয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছ, দুটি কার্বনের মধ্যে দ্বিবন্ধন রয়েছে। এরপরে দেখো বন্ধুরা, এই যে ডাবল বন্ডটা আমরা ইচ্ছা করে সামনে দিতে পারতাম, আর এখানে কার্বন কার্বনের মধ্যে কিন্তু একক বন্ধন লিখতে পারতাম। অপরপক্ষে আমরা আরও একটা হোমওয়ার্ক দেওয়া ছিল বিউটাইনের সংকেত। সেক্ষেত্রে দেখো, বিউটাইন মানে 4 কার্বন বিশিষ্ট এবং বিউটাইন বলতে আমরা অ্যালকাইনকে বলছি। এবং অ্যালকাইনের সংজ্ঞা থেকে আমরা জানতে পেরেছিলাম যে অন্তত 1 বা একাধিক কার্বনের মধ্যে ত্রিবন্ধন থাকবে। এখানে দেখো, অন্তত একাধিক কার্বনের মধ্যে 3টি বন্ধন বিদ্যমান থাকবে। এখানে দেখো, বিউটাইন মানে 4 কার্বন বিশিষ্ট একটি যৌগ। দেখো, 4টা কার্বন রয়েছে এবং হচ্ছে 2টা কার্বনের মধ্যে দেখো ত্রিবন্ধন রয়েছে। অর্থাৎ এই বিউটাইনকে আমরা কিন্তু আবার এভাবেও লিখতে পারি। আমি মাঝখানে দিয়েছিলাম 2টি কার্বনের মধ্যে 3 বন্ধন, এখানে আমি শেষে দিয়েছি 2টি কার্বনের মধ্যে 3টি বন্ধন। শিক্ষার্থী বন্ধুরা, আর একটি হোমওয়ার্ক দেওয়া ছিল, সেটি হচ্ছে সাইক্লোহেক্সেন এবং বেনজিনের মধ্যে 2টি পার্থক্য। সেদিন আমাদের বেনজিন নিয়ে অনেক আলোচনা হয়েছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাইক্লোহেক্সেনের সংকেত C6H12 এবং এইটি অ্যালিফেটিক বদ্ধশিকল হাইড্রোকার্বন, যাকে আমরা অ্যালিসাইক্লিক যৌগ বলতে পারি, আর যার নাম সাইক্লোহেক্সেন। অপরপক্ষে C6H6 অর্থাৎ এটি অ্যারোমেটিক যৌগ এবং এর স্ট্রাকচারও আমরা গত ক্লাসে দেখেছি। আমরা বেনজিনের স্ট্রাকচারে বা গঠনে দেখতে পাচ্ছি যেখানে একান্তর দ্বিবন্ধন বিদ্যমান আছে। অপরপক্ষে যেটা যে সাইক্লোহেক্সেন মানে 6, আর সাইক্লো থেকে বোঝা যাচ্ছে যে এটা বলয় আছে বা বদ্ধ বা চক্র আছে। দেখো, চক্র এবং 6 কার্বন বিশিষ্ট একটি চক্র, কিন্তু বন্ধন এখানে কোনো একান্তর দ্বিবন্ধন নেই। তাহলে বন্ধুরা, তোমরা নিশ্চয়ই মিলিয়ে নিলে গত ক্লাসের হোমওয়ার্কটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসেও কিন্তু এটা দেখিয়েছিলাম, বেশ কয়েকটি উপকরণ দেখিয়েছিলাম। এখন আমি আবারও দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, সকলেই চেনো, এটা গ্যাস লাইট। এবং গ্যাস লাইটের মধ্যে আসলে কি থাকে? হাইড্রোকার্বন থাকে। এবং সেই হাইড্রোকার্বনটাকে বিউটেন এবং প্রোপেন থাকে। এই যে দেখো, এরা তরল আকারে ভিতরে আছে, কিন্তু যখন বের হয় তখন গ্যাস আকারে। তাহলে এটা দেখালাম যে আমরা গত ক্লাসে কিন্তু হাইড্রোকার্বন সম্পর্কে পড়েছি, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এদের সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়েছি। এখন থেকে আমরা এদের সম্পর্কে আরও জানব। আমাদের আজকের পাঠের বিষয়, শিক্ষার্থী বন্ধুরা, সম্পৃক্ত হাইড্রোকার্বনের অ্যালকেনের নামকরণ, অ্যালকাইল মূলক এবং সমগোত্রীয় শ্রেণী, এই বিষয় সম্পর্কে আজকে আমরা জানব। অ্যালকেন কাকে বলে বন্ধুরা তোমরা জানো নিশ্চয়ই, যে সম্পৃক্ত হাইড্রোকার্বনের কার্বনের শিকলে শুধুমাত্র একক বন্ধন বিদ্যমান থাকবে তাকে আমরা বলবো অ্যালকেন। অ্যালকেনের কিন্তু সাধারণ সংকেত আছে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে লিখেছি সাধারণ সংকেত CnH2n+2। তাহলে একটা উদাহরণ দেখি। এখানে n মানে, এখানে n এর সংখ্যা 1, 2, 3, 4 এবং আরো অনেক পর্যন্ত হতে পারে। এখন n এর মান আমি যখন এই সাধারণ সংকেতে 1 বসিয়েছি, আর হাইড্রোজেন 2 গুণন 1 যোগ 2, তাহলে আমরা যেটা পেয়েছি সেটা হলো মিথেন। অনুরূপভাবে যখন আমরা কার্বনের সংখ্যা 2 বসালাম, তখন আমরা কি পেলাম? আমরা যে যৌগটা পেলাম সেই যৌগটার নাম হচ্ছে ইথেন, আর এই যৌগটার নাম
মিথেন। তাই বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে অ্যালকেন এবং অ্যালকেনের সাধারণ সংকেত। আচ্ছা, এইখান থেকে কিন্তু একটা বিষয় আসা যায়, অ্যালকেনে যে কয়টি কার্বন থাকে হাইড্রোজেন কিন্তু তার দ্বিগুণের চেয়ে দুটো বেশি থাকে। এখানে দেখো অ্যালকেনের কার্বন সংখ্যা ছিল 80, তার দ্বিগুণ সংখ্যক হাইড্রোজেন কত হবে 2, তার সাথে আরও 2টা হাইড্রোজেন বেশি থাকবে। সেই ক্ষেত্রে আমরা তখন যে যৌগটা পাচ্ছি সেটা হচ্ছে CH4 অর্থাৎ মিথেন। অনুরূপভাবে কার্বনের সংখ্যা যদি 2 হয়, হাইড্রোজেন তার দ্বিগুণ হলে 2 দুগুণে 4, এবং তার সাথে আরও 2টা হাইড্রোজেন যদি যোগ করি তাহলে কি হবে, হাইড্রোজেনের সংখ্যা হবে 6টি অর্থাৎ C2H6, এর নাম হলো ইথেন। এবারে শিক্ষার্থী বন্ধুরা আসা যাক নামকরণে। এই নামকরণের ক্ষেত্রে ইউপ্যাক পদ্ধতিতে নামকরণ করা হয়। ইউপ্যাক একটি সংক্ষিপ্ত রূপ, এর পূর্ণ রূপ আছে। পূর্ণ রূপ হলো আইতে ইন্টারন্যাশনাল, ইউতে ইউনিয়ন, পিতে পিওর অফ, এতে অ্যাপ্লাইড অ্যান্ড পিওর কেমিস্ট্রি। তাহলে কি হলো, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তাহলে ইউপ্যাক পদ্ধতিতে আমাদের নামকরণ, প্রথম যেটা আমাদের অ্যালকেনের প্রথম সদস্যই হচ্ছে মিথেন, তোমরা দেখতে পাচ্ছ মিথেন লিখেছি। দ্বিতীয় সদস্য 2 কার্বন বিশিষ্ট ইথেন, একে যদি আমরা ভাগ করি তাহলে এভাবে পাই CH3CH3, এটি হলো ইথেন। 3 কার্বন বিশিষ্ট, তাহলে আমরা লিখি 3টি কার্বন লিখে ফেলি। এবং আমরা জানি এটা যেহেতু অ্যালকেন, তাহলে অ্যালকেনের একটা কার্বন আরেকটা কার্বনের সাথে আরেকটা কার্বন আরেকটা কার্বনের সাথে, অর্থাৎ শিকড়টা যত বড়ই হোক না কেন প্রত্যেকটা কার্বন অন্যের সাথে একক বন্ধনে যুক্ত থাকবে এবং কার্বনের অবশিষ্ট যোজনীগুলি হাইড্রোজেন দ্বারা যুক্ত থাকবে। তাহলে দেখো আমি হাইড্রোজেন দিচ্ছি। তাহলে দেখো এই কার্বনের কি হলো, এই কার্বনের কিন্তু যোজনী 4 পূর্ণ হলো, এই কার্বনেরও যোজনী 4 পূর্ণ হলো। কিন্তু এই কার্বনের যোজনী কত হয়েছে বন্ধুরা, এই দুই পাশে যেহেতু দুটো আছে তাহলে 2 হয়েছে, আরও 2টো হাইড্রোজেন লাগবে। তাহলে আমরা একে এখন কিভাবে লিখতে পারি, অথবা CH3 একক বন্ড, CH2 একক বন্ড, আবার দেখো CH3, তাহলে এটার নাম হলো প্রোপেন। ঠিক অনুরূপভাবে আমরা লিখতে পারি বিউটেন। বিউটেন মানে 4 কার্বন বিশিষ্ট। তাহলে আমরা 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন যৌগটি লিখি। দেখো প্রত্যেকটা কার্বনের মধ্যে একক বন্ধন বিদ্যমান, তাহলে এদের বাকি যোগ্যতা পূরণ করার জন্য হাইড্রোজেন প্রয়োজন। আমি হাইড্রোজেন যোগ করছি। তাহলে এটা 4 কার্বন বিশিষ্ট, 1 2 3 4, তাহলে এখানে বলতে পারি মিথেন ইথেন প্রোপেন বিউটেন। তাহলে একে এভাবেও লেখা যায় CH3 একক বন্ড, CH2 আবার একক বন্ড, CH2 আবার একক বন্ড, CH3। তাহলে এটার নাম কি হলো বন্ধুরা, বিউটেন। তাহলে আমরা নামকরণে দেখলাম যে কিভাবে লম্বা চেইন আকারে যাচ্ছে এবং কার্বনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কী করে, এবং একই সাথে কার্বনের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কিভাবে হাইড্রোজেনগুলো তার পাশে সজ্জিত হচ্ছে সুন্দর করে। তাহলে বন্ধুরা আমরা দেখতে পেলাম অ্যালকেনের নামকরণ এবং 4টি নামকরণ দেখলাম। ঠিক এইভাবে তোমরা কিন্তু পেন্টেন লিখতে পারো। পেন্টেন মানে 5, হেক্সেন মানে 6, হেপ্টেন মানে 7। এইভাবেই তোমরা বাসায় প্র্যাকটিস করলে খুব সহজেই কিন্তু এই নামকরণ আয়ত্ত করতে পারো। শিক্ষার্থী বন্ধুরা এরপরে আসো জেনে নেওয়া যাক অ্যালকাইল মূলক বা অ্যালকাইল গ্রুপ সম্পর্কে। আমরা এতক্ষণ জানলাম অ্যালকেন সম্পর্কে, অ্যালকেনের সাধারণ সংকেত জানলাম, অ্যালকেনের নামকরণ সম্পর্কে জানলাম, আমরা লিখতেও পারবো। এবারে আসা যাক অ্যালকাইল মূলক। প্রথমে আসা যাক অ্যালকাইল মূলক কাকে বলে। তাহলে বন্ধুরা আমি আবারও লিখছি অ্যালকেনের সাধারণ সংকেত, এটা লিখছি আমি অ্যালকেনের সাধারণ সংকেত। দেখো এখান থেকে যদি আমি একটা হাইড্রোজেনকে অপসারণ করি বা প্রতিস্থাপন করি তাহলে দেখো একটা হাইড্রোজেন কমে যাবে।
অর্থাৎ এখানে আমি লিখলাম CnH12+2, একটা হাইড্রোজেন যখন আমি সরিয়ে ফেললাম তখন হয়ে গেল CnH12+1, অর্থাৎ এটা হলো অ্যালকেনের সাধারণ সংকেত আর এটা হলো অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত। তাহলে আমি একটা এক্সাম্পল দিই, যেমন আমি মিথেন লিখলাম CH4, আর এখানে জেনে রাখবা N সমান 1 2 3 4 আরও যতদূর যাওয়া যায়। তাহলে এক্সাম্পল মিথেন, তাহলে মিথেন থেকে যদি আমি একটা হাইড্রোজেনকে সরাই অপসারণ করি তাহলে কী পাবো? কার্বন ঠিক থাকবে, হাইড্রোজেন কী হবে? 4টা ছিল, হাইড্রোজেন 3টা হয়ে যাবে। কিন্তু আমরা কি জানি কার্বনের যোজনী 4, তাহলে কার্বনের একটা হাত কিন্তু ফাঁকা হয়ে গেল। এটাকে আমি যদি গাঠনিকভাবে দেখাই তাহলে বন্ধুরা আরও সহজ হবে। দেখো কার্বনের যোজনী কিন্তু এখানে 4 আছে। যখন আমি এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলাম যে কোনো জায়গা থেকে, আমি এখান থেকে হাইড্রোজেন সরিয়ে ফেলছি কার্বনের সামনে এটা, তাহলে দেখো কার্বনের হাতটা ফাঁকা হয়ে গেল। তখন আমি কি লিখলাম? এই পাশে কিন্তু যা যা আছে সব কিন্তু ঠিক থাকলো, হাইড্রোজেন হাইড্রোজেন, কিন্তু দেখো এই পাশের কার্বনের হাতটা ফাঁকা। তাহলে আমি এটাকে লিখতে পারি বন্ড CH3। এটার নাম কি হয়ে যাব? এটির নাম কি হবে? মিথেন থেকে যেহেতু পাচ্ছি তাই এটির নাম হয়ে গেল মিথাইল মূলক। এটির নাম হলো মিথাইল মূলক। তাহলে অনুরূপভাবে মিথেন থেকে পেলাম এটি কি? মিথেন, যেটা অ্যালকেনের সাধারণ সংকেত, অর্থাৎ অ্যালকেনের প্রথম সদস্য, ঠিক অ্যালকাইল মূলকের প্রথম সদস্য হচ্ছে, তাহলে মিথেন থেকে যেহেতু পেলাম তাই এটার প্রথম সদস্যের নাম হবে মিথাইল মূলক। অর্থাৎ এই নামকরণের, অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে সবসময় ANE থাকে, ANE অ্যালকেন, অর্থাৎ অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে যদি আমরা এখানে লিখি আমি ANE আছে, কিন্তু যখন অ্যালকাইল মূলক লিখব ALKYL, অ্যালকাইল GROUP, অ্যালকাইল গ্রুপ, তাহলে দেখো এখানে কি আছে? YL আছে। তাহলে অ্যালকেনের ANE অ্যালকাইল মূলকের ক্ষেত্রে হয়ে যাবে YL, অর্থাৎ মিথেন হলে হবে মিথাইল মূলক। তাহলে আরও একটা এক্সাম্পল দেখানো যায়, আরেকটা দেখি। আমরা ইথেন কি জানি? ইথেন 2 কার্বন বিশিষ্ট, এখান থেকে একটি হাইড্রোজেনকে যদি অপসারণ করি বা সরিয়ে ফেলি তাহলে কি হবে? সরিয়ে ফেললে হবে কার্বন ঠিক থাকবে, আর একটি হাইড্রোজেনকে সরিয়ে ফেললাম, তাহলে এই বন্ডটা ফাঁকা হয়ে গেল। আর ফাঁকা বন্ড এভাবে রাখলাম। তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি? দেখো বন্ড CH2 বন্ড CH3, অর্থাৎ এটার নাম, এটা কোথায় থেকে আমি পেলাম? ইথেন থেকে পেলাম। এটা ছিল ইথেন থেকে পেলাম, তাহলে এটার নাম হবে ইথাইল মূলক। তাহলে এটি হলো ইথাইল মূলক। এটাকে যদি আমি গুছিয়ে লিখতে চাই তাহলে কিন্তু আবার এইভাবে লিখতে পারি, বা কয়টা কার্বন আছে শিক্ষার্থী বন্ধুরা? 2টো কার্বন, C2, আর হাইড্রোজেন কয়টা আছে? 3 আর 2 5, C2H5, এই যেখানে একটা বন্ধন, ফাঁকা বন্ড। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে ইথেনে কয়টা কার্বন ছিল? 2টো কার্বন ছিল, আর হাইড্রোজেন ছিল কয়টা? 6টা।
আর একটা হাইড্রোজেন যখন আমি অপসারণ করব বা প্রতিস্থাপন করব, এখানে আমি লিখে ফেলি, তাহলে এখানে কয়টা ছিল, C2H6 ইথেন। তাহলে এইখান থেকে যখন একটা হাইড্রোজেনকে সরাই ফেলবো তখন স্বাভাবিকভাবে একটা হাইড্রোজেন কমে যাবে, সেই ক্ষেত্রে কার্বনের একটা হাতও ফাঁকা হয়ে যাবে। তখন এটা কিন্তু একটা যৌগ আর এটা হচ্ছে একটা মূলক, অর্থাৎ এর কিন্তু স্বাধীন সত্তা আছে আর এর কিন্তু স্বাধীন অস্তিত্ব নাই। এই মূলকে যখন এইরকম যোগ্যতা সম্পন্ন আর কেউ এসে বসবে তখন এটা একটা যৌগ গঠন করবে, তখন সেটা কিন্তু স্বাধীন একটি যৌগ হবে, তখন এটি একটি স্বাধীন যৌগ হবে। তাহলে বন্ধুরা বুঝলে, ঠিক এইভাবে তোমরা প্রোপাইল মূলক, বিউটাইল মূলক, পেন্টাইল মূলক লিখতে পারবে নিশ্চয়ই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আসা যাক সমগোত্র শ্রেণীতে। যে সকল যৌগের কার্যকরী মূলক একই হওয়ায় তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের মধ্যে গভীর মিল থাকে, অর্থাৎ তারা একই ধরনের ভৌত এবং রাসায়নিক ধর্ম দেখায়, তাদেরকে বলা হয় সমগোত্রীয় শ্রেণী। আর এই সমগোত্র শ্রেণীর কিন্তু একটি সাধারণ সংকেত থাকে। যেমন উদাহরণ দেওয়া যাক অ্যালকেনের ক্ষেত্রে। অ্যালকেন সমগোত্র শ্রেণী হচ্ছে অ্যালকেন। অ্যালকেনের প্রথম সদস্য মিথেন। অ্যালকেনের দ্বিতীয় সদস্য আমরা এর আগে দেখেছি ইথেন, তৃতীয় সদস্য প্রোপেন, চতুর্থ সদস্য বিউটেন, চতুর্থ সদস্য বিউটেন C4H10। তাহলে এরা পরস্পরের সমগোত্রীয়। কিভাবে বোঝা যাবে? দেখো বন্ধুরা, আমরা পূর্বের যৌগের সাথে ঠিক তারপরের যৌগের একটা পার্থক্য দেখি। আমি পাশে লিখছি, আমি লিখছি ইথেন C2H6, ঠিক তার নিচে লিখলাম CH4। এখন আমি যদি একটা পার্থক্য করি, কি পার্থক্য দেখতে পাচ্ছি? ইথেনের সাথে মিথেনের পার্থক্যে কার্বন একটি আছে, হাইড্রোজেন কয়টি? দুটি। অর্থাৎ মিথেনের চেয়ে ইথেনে একটি কার্বন এবং দুটি হাইড্রোজেন বেশি আছে, এবং যেহেতু কার্বনের যোজনে 2, তাই এখানে দুটি বন্ড দিতে হবে, অর্থাৎ এটি দ্বিযোজীমূলক একটি গ্রুপ। এই গ্রুপকে আবার বলা হয় মিথিলিন মূলক। মিথিলিন মূলক। বন্ধুরা, সবসময় পূর্বের যৌগের সাথে কিন্তু পরের যৌগে, মিথেনের সাথে ইথেনের পার্থক্যে দেখো মিথিলিন মূলকের পার্থক্য আছে। এখন ইথেনের সাথে প্রোপেনের পার্থক্য দেখো, আমি প্রোপেন উপরে লিখলাম C3H8 আর ইথেন লিখলাম C2H6। আবার পার্থক্য করো বন্ধুরা, দেখো এখানে কার্বন কি আছে? একটি কার্বনের পার্থক্য, এবং হাইড্রোজেনের কয়টি পার্থক্য আছে? দুইটি হাইড্রোজেনের মধ্যে পার্থক্য আছে। এটাও দেখো মিথিলিন মূলক। ঠিক অনুরূপভাবে আমি যদি আবার প্রোপেনের সাথে বিউটেনের পার্থক্য করি, তাহলেও দেখব যে একটি মিথিলিন মূলকের পার্থক্য পাওয়া যাবে। অর্থাৎ এদের ভৌত এবং রাসায়নিক ধর্ম মোটামুটি প্রায় সবার, এক্সেপশনাল তো কিছু থাকবে, কিন্তু সর্বোপরি এদের ভেতরের যে নিজেদের ভৌত এবং রাসায়নিক ধর্মের মধ্যে যথেষ্ট পরিমাণে মিল থাকবে। অর্থাৎ এর একই ধরনের ভৌত ধর্ম দিবে, একই ধরনের রাসায়নিক ধর্ম দিবে, একইভাবে এদেরকে প্রস্তুত করা যাবে। সাধারণত এই ঘটনাটা ঘটে সমগোত্র শ্রেণীতে। এতক্ষণ আমি অ্যালকেনের সমগোত্র শ্রেণী ব্যাখ্যা করলাম। এরপরে বন্ধুরা আসা যাক অ্যালকেনের পরে যেটা আসছে সেটা হচ্ছে অ্যালকিন। বন্ধুরা, তোমরা জানো অ্যালকিনের সংজ্ঞা। অ্যালকিনের কার্বন কার্বন পরমাণুর মধ্যে দ্বিবন্ধন বিদ্যমান থাকে, সেই কারণে অ্যালকিন প্রথম সদস্য কখনোই এক কার্বন বিশিষ্ট না, 2 কার্বন বিশিষ্ট, অর্থাৎ ইথিন থেকে শুরু C2H4। দ্বিতীয় সদস্য প্রোপিন C3H6। তৃতীয় সদস্য ইথিন, প্রোপিন, বিউটিন C4H8। বন্ধুরা, এক্ষেত্রে বলে রাখা ভালো যে আমরা অ্যালকিনের পরবর্তীতে পাঠে যখন যাব তখন অ্যালকিনের সাধারণ সংকেত, অ্যালকিনের প্রস্তুতি আমরা জানবো। তবুও তোমাদেরকে জানানোর জন্য একটু বলে রাখা ভালো যে অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n। এক্ষেত্রে n এর মান কিন্তু 1 থেকে শুরু হবে না, 2 থেকে 2, 3, 4,
5 আপ টু যতদূর যায়। আচ্ছা, তাহলে প্রথম সদস্য এর নাম কি? ইথিন, প্রোপিন, বিউটিন। আমরা যেহেতু সমগোত্রীয় এরা, সেটা আমরা প্রথমে দেখি, আগে প্রমাণ করি। তাহলে আগের সদস্যের সাথে পরের সদস্যর যে পার্থক্য, সেক্ষেত্রে কি ঘটছে? C3H6 অর্থাৎ এটা প্রোপিন, আর C2H4 অর্থাৎ এটা ইথিন। ইথিনকে কিন্তু ইথিলিনও বলা হয়, ইথিলিন। দেখো এদের মধ্যে পার্থক্য আগের মতোই, একটি কার্বনের এবং দুটি হাইড্রোজেনের। কার্বনের যোজনী 2 হয়, দুই পাশে দুটি বন্ড প্রয়োজন। দেখো এটির নাম মিথিলিন মূলক, মিথিলিন মূলক। ঠিক অনুরূপভাবে আমরা যদি পার্থক্য করি প্রোপিনের সাথে বিউটিনের, প্রোপিনের সাথে যদি বিউটিনের পার্থক্য করি, সেক্ষেত্রেও কিন্তু আমরা একটি মিথিলিন মূলকের পার্থক্য পাবো, একটি মিথিলিন মূলকের পার্থক্য পাবো। অর্থাৎ পূর্ববর্তী যৌগ থেকে পরবর্তী যৌগে সবসময় একটি করে মিথিলিন মূলক যুক্ত হতে থাকে, একটি করে। এটা যখন আমরা যদি স্ট্রাকচার করি, যেমন আমি এটা যদি দেখাই, এই দুজনের মধ্যে স্ট্রাকচার গঠনটা, ইথিন বা ইথিলিন লিখছি, যেহেতু এটা অ্যালকিন তাহলে দ্বিবন্ধন বিদ্যমান, এইভাবে লিখলাম। তাহলে কিন্তু বন্ধুরা বলা যায় যে এটাই কিন্তু অ্যালকিনের কিন্তু একটি কার্যকরী মূলক। এটা কিন্তু অ্যালকিনের কার্বনের দেখো যোজনী 4 পূর্ণ হয়েছে। তাহলে আমরা লিখতে পারি, দেখো CH2 ডাবল বন্ড CH2। ঠিক এভাবে আমি প্রোপিনকে দেখাতে যাচ্ছি। প্রোপিনে কয়টা কার্বন? 3টি কার্বন। তাহলে আমি এখানে দ্বিবন্ধন দিই, তাহলে বাকি হাইড্রোজেন দ্বারা পূর্ণ করি। এই কার্বনে দেখো হাত কয়টি? 3টি, তাহলে একটি হাত অবশিষ্ট আছে বা যোজনীর ফাঁকা আছে, সেখানে হাইড্রোজেন দ্বারা পূর্ণ করলাম, হাইড্রোজেন হাইড্রোজেন। দেখো এর কিন্তু এই কার্বনের কিন্তু 4টি যোজনী পূর্ণ হলো। তাহলে এই ক্ষেত্রে আমরা কি কিভাবে লিখতে পারি? CH3 CH ডাবল বন্ড CH2। কিন্তু বন্ধুরা এবারে চলে আসো অ্যালকোহল মূলকের ক্ষেত্রে। অ্যালকোহল মূলকের ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু আজকের পাঠে কিছুক্ষণ আগে কিন্তু অ্যালকাইল মূলক সম্পর্কে ধারণা পেয়েছি, এবং অ্যালকাইল মূলক থেকে কিন্তু আমরা অ্যালকাইল মূলকের ধারাবাহিকভাবে কিন্তু লিখতেও পারবো। তাহলে দেখা যাচ্ছে যে অ্যালকাইল মূলকে যদি আমরা মিথাইল মূলক লিখতে চাই, তাহলে অ্যালকাইল মূলকের প্রথমে সাধারণ সংকেত কি লিখেছিলাম? অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত লিখেছিলাম আমরা, মূলকের সাধারণ সংকেত CnH2n+1। এখন এই অ্যালকোহল মূলকের ক্ষেত্রে যদি আমরা এই অ্যালকাইল মূলক লিখি এবং তার সাথে OH এক যদি হাইড্রক্সিল মূলককে যুক্ত করি, তাহলে যেই কার্যকরী মূলকটা পাবো, তাহলে সেটাই হবে অ্যালকোহলের কার্যকরী মূলক। বন্ধুরা বোঝা যাচ্ছে? আমি এক্সাম্পল দিচ্ছি, যেমন মিথাইল মূলক দেখানো হয়েছে। তখন মিথাইল মূলক দেখো এখানে কিন্তু একটা বন্ড ফাঁকা ছিল, একটা বন্ধন ফাঁকা ছিল। এখন আমরা এখান থেকে যদি OH মূলক যদি বসাই, অর্থাৎ হাইড্রক্সিল মূলক যদি বসাই, তাহলে যেটা পেলাম সেটা হচ্ছে অ্যালকোহল মূলক। অ্যালকোহল মূলকের একটি যৌগ মিথাইলের সাথে হাইড্রক্সিল মূলক যুক্ত হয়েছে, তাই এটার নাম মিথাইল অ্যালকোহল। মিথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল। ঠিক এইভাবে আমরা জানি ইথাইল মূলক, ইথাইল C2H5। এই ক্ষেত্রে যদি আমি C2H5 এর সাথে OH যুক্ত করে ফেলি, তাহলে এটা হয়ে গেল, এটা ছিল ইথাইল মূলক,
এর সাথে OH যে যুক্ত করলাম হাইড্রক্সিল একযোজি হাইড্রক্সিল মূলক যুক্ত করা, এটি হয়ে গেল ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল। এখন শিক্ষার্থী বন্ধুরা, এই মিথাইল অ্যালকোহল এবং ইথাইল অ্যালকোহল ঠিক অন্যভাবে প্রোপাইল অ্যালকোহল, বিউটাইল অ্যালকোহল, এরা কিন্তু একই সমগোত্রীয় শ্রেণীর যৌগ। এটাও কিন্তু সুন্দর করে দেখানো যায় কিভাবে। আমি যদি দেখি এখানে লিখি C2H5OH CH3OH, এখানেও যদি পার্থক্য করো তাহলে দেখবে যে একটি কার্বন এবং দুইটি হাইড্রোজেনের পার্থক্য, অর্থাৎ একটি মিথিলিন মূলকের পার্থক্য দেখতে পাচ্ছ। তাহলে এটা যে অ্যালকোহল যৌগ, তাহলে তার প্রমাণ কি? অ্যালকোহল যৌগ মানে অ্যালকাইল মূলকের সাথে যখন একযোজি হাইড্রক্সিল মূলক যুক্ত থাকবে তখন যে যৌগটা তৈরি হবে সেই যৌগটাই হচ্ছে অ্যালকোহল যৌগ, অর্থাৎ অ্যালকোহল। যেমন আমি এখানে দেখালাম মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, এবং এদের মধ্যে পূর্ববর্তী যৌগের সাথে পরবর্তী যৌগের মধ্যে যে একটি মিথিলিন মূলকের পার্থক্য আছে তোমরা তা দেখতে পেলে। ঠিক এইভাবে তোমরা বাসায় করবে, প্রোপাইল অ্যালকোহল লিখবে, বিউটাইল অ্যালকোহল লিখবে এবং তাদের মধ্যে যে পার্থক্য করবে দেখবে যে সবসময় একটি মিথিলিন মূলকেরই পার্থক্য আসছে এবং এদের ভৌত এবং রাসায়নিক ধর্ম সবসময় একই রকম। শিক্ষার্থী বন্ধুরা আসছে, এবারে আসা যাক অ্যালডিহাইডের ক্ষেত্রে। তাহলে অ্যালডিহাইড ঠিক ওই একই রকম অ্যালকাইল মূলকের সাথে যদি অ্যালডিহাইডের একটি নিজস্ব কার্যকরী মূলক আছে, সেটি হচ্ছে বন্ড CHO, বন্ড CHO, এবং সেক্ষেত্রে অ্যালকাইল মূলকের সাথে যদি বন্ড CHO যুক্ত থাকে তাহলে যে যৌগটা তৈরি হবে তাকে আমরা কি বলবো? অ্যালডিহাইড যৌগ বলবো, অ্যালডিহাইড যৌগ বলবো। যেমন এক্সাম্পল লিখি যে CH3 এর সাথে CHO, এটা আমরা যদি লিখি তাহলে কি হলো? এটা কিন্তু মিথাইল মূলক ছিল, এই মিথাইল মূলকের সাথে কিন্তু অ্যালডিহাইড মূলক এসে যুক্ত হলো, তাই এটি একটি অ্যালডিহাইড গ্রুপ। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, এক্ষেত্রে তোমরা মনে রাখবে যে অ্যালডিহাইড যৌগ এবং এরপরে যেটা আমরা আরেকটা কার্বক্সিলিক যৌগ যুক্ত যৌগ অর্থাৎ ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে যাব, সেই ক্ষেত্রে কিন্তু যে কার্বনের সংখ্যা কিন্তু নামকরণের ক্ষেত্রে কার্বনের সংখ্যা হিসাবে গণনায় কিন্তু আনতে হবে। যেমন দেখো, এটা কিন্তু আমরা দেখে বলতে পারবো না যে মিথানলডিহাইড, এটা বলতে পারবো না, কারণ এখানেও কিন্তু কার্বন সংখ্যা আলাদাভাবে আছে। যদি আমরা মিথানলডিহাইড লিখতে চাই, যে যার আরেকটি নাম ফর্মালডিহাইড, তাহলে সেটা আমরা মিথেন থেকে পাই। তাহলে আমরা মিথেন লিখি, মিথেন, তাহলে মিথেন লিখলাম। মিথেন লিখার পর মিথাইল মূলকও যেহেতু একটি মূলক এবং একযোজি একটি কার্যকরী মূলক, এই একযোজি কার্যকরী মূলকের পরিবর্তে হাইড্রোজেনটা থেকে গেল। এই একযোজি কার্যকরী মূলকের পরিবর্তে যদি আমি অ্যালডিহাইড মূলক যুক্ত করি তাহলে কিন্তু এটা অ্যালডিহাইড যৌগ পাওয়া গেল। এবং এটা কোথায় থেকে পেলাম? এই ক্ষেত্রে আমরা কোথায় থেকে পেলাম? মিথেন থেকে পেলাম, তাই এটা আমরা বলতে পারি মিথানেল। মিথেন থেকে পেয়েছি তাই এটার নাম মিথানেল। বন্ধুরা, নামটা খুব ভালো করে খেয়াল করব, মিথানেল, কারণ অ্যালকোহলের সাথে যেন এটা আবার একই রকম না হয়ে যায়। এর আরও একটি নাম আছে, সেটাকে আমরা কি বলি? ফর্মালডিহাইড। আর এখানে দেখতে পাচ্ছি তাহলে এটা কি? 2 কার্বন বিশিষ্ট। তাহলে এটা 1 কার্বন বিশিষ্ট থেকে যে অ্যালডিহাইড যৌগটা পেলাম সেটার নাম মিথানেল বা ফর্মালডিহাইড। 2 কার্বন বিশিষ্ট যৌগ থেকে নিশ্চয়ই এটা পেয়েছি, তাই এটার নাম ইথানেল। 3 কার্বন বিশিষ্ট যৌগ থেকে যদি পেতে চাই তাহলে কি করতে হবে বন্ধুরা? তোমরা বাসায় এই কাজটি করবে। এবারে আসা যাক কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে। একইভাবে তাহলে কার্বক্সিলিকের
শিক্ষার্থী বন্ধুরা, কার্বক্সিলিকের কার্যকরী মূলক হল WH। এটি কার্বক্সিলিক মূলক বা ফ্যাটি অ্যাসিড মূলক বা জৈব অ্যাসিডের কার্যকরী মূলক। এক্ষেত্রেও আমরা পূর্বেই জেনেছি অ্যালকাইল মূলক। কোনো অ্যালকাইল মূলকের সাথে যদি এই কার্বক্সিলিক মূলকটা যুক্ত থাকে তাহলে সেই যৌগটা ফ্যাটি অ্যাসিড যৌগ। সেই ক্ষেত্রে এই নামকরণটাও একদম অ্যালডিহাইডের অনুরূপ। যেমন আমি যদি মিথেন থেকে করি, আমি তোমাদের সহজ করে বোঝানোর জন্য আসলে এভাবে করলাম। মিথেন, এটাতে একযোজি মিথেন। মিথেনের এই মিথাইল মূলকটা, এই মিথাইল মূলকের পরিবর্তে তাহলে হাইড্রোজেনটা থাকবে, আর এই মিথাইল মূলকের পরিবর্তে যদি আমরা কার্বক্সিলিক মূলকটা লিখি তাহলে যে যৌগটা পাবো তাকে আমরা কি বলবো, মিথেন থেকে পেলাম, তাই এটার নাম হয়ে গেল মিথানোয়িক অ্যাসিড। মিথানোয়িক অ্যাসিড। ঠিক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ঠিক এইভাবে আমরা যদি CH3 এই ক্ষেত্রে একটা মিথাইল মূলকের পরিবর্তে এই মিথাইল মূলকটা ঠিক থাকবে, আর একটা মিথাইল মূলকের পরিবর্তে একটা কার্বক্সিলিক মূলক বা ফ্যাটি অ্যাসিড এসে যুক্ত হলো, তাহলে এটার নাম ইথেন। ইথেন থেকে আমরা পেলাম ইথানোয়িক অ্যাসিড। তাহলে বন্ধুরা দেখতে পাবে যে মিথানোয়িক অ্যাসিডের ক্ষেত্রে কি লিখেছিলাম COOH, আর ইথানোয়িক অ্যাসিডের ক্ষেত্রে কি লিখলাম CH3COOH। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই ক্ষেত্রেও কিন্তু দুজনের একটি কমন মূলক আছে, যেটা দেখে বুঝবো যে এরা হচ্ছে ফ্যাটি অ্যাসিড, সেটা হচ্ছে COOH। কিন্তু এদের দুজনের মধ্যে যে পার্থক্য, সে পার্থক্যটি হচ্ছে একটি মিথিলিন মূলক। শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ একটি মিথিলিন মূলকের পার্থক্য, মিথিলিন মূলক। ঠিক এইভাবে আমরা ইচ্ছা করলে প্রোপানয়িক অ্যাসিড, বিউটানয়িক অ্যাসিড সব আমরা এইভাবে লিখতে পারবো, এবং এরা কি পরস্পরের, অর্থাৎ একই যে কার্যকরী মূলক বিশিষ্ট যে যৌগগুলো আছে তারা পরস্পর সমগোত্রীয়, অর্থাৎ একই সমগোত্রীয় শ্রেণীর তারা যৌগ, যাদের ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম, প্রস্তুতি, বৈশিষ্ট্য সব কিছুর মধ্যে গভীরভাবে মিল দেখতে পাওয়া যায়। এই মিলের কারণে এরা পরস্পর সমগোত্রীয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা পড়লাম, আমাদের আজকের পাঠের বিষয় ছিল অ্যালকেন, অ্যালকেনের নামকরণ, অ্যালকাইল মূলক, সমগোত্রীয় শ্রেণী। নিশ্চয়ই আজকের এই পাঠ তোমাদের ভালো লেগেছে, এবং আমার মনে হয় এই পাঠ থেকে তোমরা সবাই এই 4টি বিষয় বুঝতে পেরেছ, এবং এই 4টি বিষয় নামকরণ, অ্যালকেন কীভাবে লিখতে হয়, অ্যালকেনের নামকরণ, অ্যালকাইল মূলক আমরা কীভাবে অ্যালকেন থেকে পাচ্ছি, ঠিক এইভাবে সমগোত্রীয় শ্রেণীর ক্ষেত্রেও আবার অ্যালকাইল মূলকটা কীভাবে আসছে এবং তাদের কীভাবে স্ট্রাকচারটা আমরা দেখাচ্ছি, এবং তাদের মধ্যে একটা নির্দিষ্ট মিথিলিন মূলকের পার্থক্য পাওয়া যাচ্ছে, এগুলো কিন্তু আমরা এতক্ষণ দেখলাম। তোমরা কি করবে, এইভাবে প্রত্যেকটা বিষয়, 4টি বিষয়ের প্রত্যেকটাকে নিয়ে আমি যা দেখিয়েছি তারপরে যে যৌগগুলো আছে সেই যৌগগুলো নিয়ে তোমরা বাসায় অনুশীলন। যে সংজ্ঞাগত বিষয়টা আছে সেটা কিন্তু জ্ঞান আছে, তারপরে আবার এই যে এদের সাধারণ সংকেত সেটাও জ্ঞান থাকবে। ঠিক সৃজনশীলের যে MCQগুলো আছে সেগুলো লিখতেও কিন্তু আমাদের অনেক বেশি কাজে লাগবে। যেমন MCQ আসতেই পারে যে নিচের কোনটি অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত, অথবা আসতে পারে এর নিচের কোনটি প্রোপেন, অথবা এরকম আসতে পারে যে সমগোত্রীয় শ্রেণীর ক্ষেত্রে অনুধাবনমূলক কোশ্চেন, যে প্রমাণ করো যে ইথেন এবং প্রোপেন পরস্পরের সমগোত্রীয়, অথবা ইথিন এবং প্রোপিন পরস্পরের সমগোত্রীয়। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। তো যাবার আগে তোমাদের কিছু কাজ, বাড়ির কাজ খুব অল্প সময়ের জন্য
আমি তো এমনি ক্লাসের ফাঁকে ফাঁকেই ছোট্ট ছোট্ট করে তোমাদেরকে বাড়ির কাজ দিয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পাঠের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। যাবার সময় তোমাদের দুটো বাড়ির কাজ দিয়ে যাচ্ছি। দেখো, আমি লিখে ফেলেছি অলরেডি বাড়ির কাজ দুটো। প্রথম বাড়ির কাজ, 4 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত সহ নাম লিখো। 2 নম্বর বাড়ির কাজ, প্রোপানল ও বিউটানল পরস্পরের সমগোত্রীয়, ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কথায় কথায় আমরা ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে ফেরার পালা। যাওয়ার বেলায় তোমাদেরকে আবারও বলছি, তোমরা সকলে ঘরেই থাকবে, ঘরে পড়াশোনা করবে। পাশাপাশি তোমাদের যে বিভিন্ন সৃজনশীল কাজ, কবিতা, গল্প লেখা, গান করা, অনেকে খুব সুন্দর ছবি আঁকো, অনেকে ভালো নাচো, এইসব বিভিন্ন ক্রিয়েটিভ কাজে ব্যস্ত থাকবে। পাশাপাশি বাড়ির যে বড়দের মা বাবা, বয়োজ্যেষ্ঠ যারা আছেন, নানা নানি, দাদা দাদি, তাদেরকে সাহায্য করবে এবং সবসময় আনন্দে থাকবে। পুষ্টিযুক্ত খাবার খাবে, সঠিক সময়ে গোসল করবে, সঠিক সময়ে ঘুমোতে যাবে, সঠিক সময়ে ঘুম থেকে উঠবে। এবং মনে রাখবে, যেহেতু আমাদের বিদ্যালয় আমাদের খুব দুর্যোগকালীন কারণে বন্ধ আছে, এই সময়গুলোকে তোমরা কাজে লাগাবে এবং ঠিক সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করবে এবং পড়াশোনা করবে। আর অবশ্যই ঘরে থাকবে, কখনো কোথাও ঘরের বাইরে অর্থাৎ বাড়ির বাইরে, বাড়ি থেকে কোথাও যাবে না। সকলে বাড়িতে থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, এই প্রত্যাশায় আজকের পাঠ থেকে বিদায় নিচ্ছি। সামনের আবার কোনো পাঠে তোমাদের সাথে আবারও কথা হবে। সকলে ভালো থেকো। খোদা হাফেজ।